নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ফ্যাকাল্টি সদস্যদের নিয়মিত ক্লাস সহ ছাত্রছাত্রীদের উপস্থিতির হার সংক্রান্ত সমস্যার সমাধানে শনিবার ফ্যাকাল্টি সদস্য এবং ছাত্রছাত্রীদের সাথে পৃথকভাবে বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। কথা বলেন বন্যা দুর্গতদের সাথে ও পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। ফের শনিবার ভোর থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা জুড়ে। আবহাওয়া দপ্তর আগেই সতর্ক বার্তা দিয়েছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর যার ফলে শনিবার সাত সকালে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। তবে এভাবে দীর্ঘ সময় বৃষ্টি চলতে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা জলপাইগুড়ি জেলা জুড়ে। গতকালের চেয়ে আজ জল কমেছে তিস্তা নদীর। জল কমেছে জলমগ্ন এলাকাগুলোরও বলে জানা গিয়েছে। গতকাল থেকে সিকিমে সেভাবে বৃষ্টি না হওয়ায় তিস্তা নদীর জল কিছুটা কমেছে। তবে দুদিনের তুলনামূলক হিসেবে জল কমলেও এই সময় স্বাভাবিক নিয়মেই তিস্তা নদীতে জল যথেষ্টই রয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন সিকিমে লাগাতার ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলি ফুলে ফেপে উঠেছিল, যে কারণে সমতলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির মতো তৈরি হয়। এমনকি তিস্তা নদীর তীরবর্তী কিছু এলাকায় জল ঢুকে পড়ে। তবে গত কয়েকদিন তিস্তা নদীর যে ভয়ানক রূপ ধারণ করেছিল, শনিবার সেই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। পাশাপাশি তিস্তার জলে প্লাবিত হয়ে পড়া ক্রান্তি ব্লকে দুটি গ্রামের জলও কমেছে বলে জানা গিয়েছে। তাই কিছুটা হলেও আতঙ্ক কমেছে জলপাইগুড়ি তিস্তা পাড়ের বাসিন্দাদের। তবে ভারী বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। কোথায় বাড়ি? আজকে জলটা কম আছে, কালকে জলটা বাড়ছিল। আর তার আগের দিন তার আগের দিন আবার জল বাড়ছিল। এখন বলতে পারি না, সিকিমের বলে বানটা বলে এখনো বলে ঠিক হয় নাই। ওইটা আবার কোন দিন এসে ধাওয়া দেয় বলা যাবে না। হ্যাঁ, এখন এই পরিস্থিতি আছে। আর আকাশের অবস্থা খুব খারাপ আছে, খারাপ আছে আকাশের। আচ্ছা, না আপনারা কি আতঙ্কে আছেন এই জল বাড়বে কিনা? নদীর জল বাড়বে। হ্যাঁ, জল বাড়বে। আজকের পরিস্থিতি ধরো ঘন্টা দুই পরে দেখুন জল বাড়া যাচ্ছে, তো ঘন্টা দুই পরে জল বাড়বে। বৃষ্টি কি হচ্ছে সকাল থেকে আমাদের? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, আগের মতন এখন অতটা জল ঢুকে নাই ঘরে, ঢুকবে বলা যাবে না। পাহাড় এবং সমতলে 3 দিনের বৃষ্টিতে জল বেড়েছে সমস্ত নদীর। পাশাপাশি এই বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হয়েছে। বাগরাকোটের টোটগাঁওয়ের পাশাপাশি জলমগ্ন হয়েছে ঘিস বস্তি এলাকার বেশ কিছু বাড়ি। আর এই জলমগ্ন পরিবারগুলি চিন্তায় দিন কাটাচ্ছেন। বন্ধ রান্না বাড়ি, ছেলেমেয়েদের স্কুল যাওয়া। তবে এর জন্য দায়ী করেছেন নিকাশি ব্যবস্থাকেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, 3 দিনের বৃষ্টির ফলে বহু বাড়ির উঠোনে হাঁটু সমান জল জমে গেছে। জল জমেছে যাতায়াতের রাস্তাতেও, যার ফলে গৃহবন্দী এলাকার মানুষজন। গ্রামের মহিলাদের বক্তব্য, 3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে বাড়ির চারিপাশে জল জমে গেছে। ঘর থেকে বেরোতে পারছি না। জলের জন্য ছেলে মেয়েদের স্কুল যাওয়া বন্ধ, বন্ধ রান্না বান্নাও। মাত্র তো 3 দিন বৃষ্টি হলো, তাতেই কি অবস্থা? আগামী কয়েকদিন বৃষ্টি হলে ঘর বাড়ি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি স্থানীয়দের। গ্রামের পুরুষদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েত থেকে কোনো কাজ না করায় বৃষ্টি হলেই জল জমে যায় গ্রামে, আর তখনই জলবিন্দু হয় গ্রামের লোকজন। গ্রামে কোনো নালার ব্যবস্থা নেই, যার জন্য বৃষ্টি হলে সেই জল বের হতে পারে না। বহুবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে গ্রামবাসীদের দাবি। ইতিমধ্যে এই জমা জলে বাড়ছে পোকা মাকড়ের উপদ্রব। সারা রাত জেগে কাটাতে হচ্ছে বাসিন্দাদের। পুরা জলের জন্য কোনো রাস্তাঘাট জল বেড়াবার বুদ্ধি নেই।
এই কালকে থাকে জমি আছে পুরা বাড়ির মধ্যে, ঘর থেকেই বেড়া যায় না। বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টির জন্য তো ঘর থেকে বেড়া যায় না। আর জল বাড়িতে ভর্তি, ড্রেন নাই, রাস্তাঘাট নাই, কোনো নাই, কিছু করেনি। এখানে 3-4টে বাড়ি আছে আমাদের। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। শনিবার মন্ত্রী মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের জলবন্দি এলাকা সাহেবপাড়া চ্যাংমারিতে যান। কথা বলেন বন্যা দুর্গতদের সঙ্গে, সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন মন্ত্রী বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবার, পলিথিন তুলে দেন। উল্লেখ্য, গত কয়েকদিন এক নাগারে সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির কারণে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। সমতলের তিস্তা নদীর জলে প্লাবিত হয়েছে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকা। তবে গতকাল থেকে সিকিমে সেভাবে ভারী বৃষ্টি না হওয়ায় অনেকটাই জল কমেছে তিস্তার, আর এতেই কিছুটা স্বস্তি এলাকার মানুষের। বহু মানুষ এখন বাঁধের ওপর তাঁবু বানিয়ে রয়েছেন। প্রশাসনের থেকে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে বলে মন্ত্রী জানান। বেশি হওয়াতে এখানে জল অনেক বেড়ে গিয়েছিল। তো 100টা পরিবার আপনারা দেখছেন যে এখানে সমস্ত নদীর জল এখানে বাড়ির ভিতরে চলে গেছে। সুতরাং সেখানে মানুষ আর থাকতে পারছে না। এরকম পরিস্থিতির মধ্যে আমাদের এখানে আমাদের বিডিও সাহেব থেকে এসডিও, ডিএম, আমাদের সভাপতি থেকে নিয়ে প্রধান, আমাদের জনপ্রতিনিধিরা সবাই মিলে তাদেরকে বাড়ি থেকে বের করে একটা জায়গায় এখানে রাখা হয়েছে, যাতে ওইখানে তাদের রাখার সাথে সাথে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, এখানে রান্না হচ্ছে। সুতরাং আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাও একটু জল কমেছে। যদি আর 1-2 দিন এরকম হয় তাহলে কিন্তু জল অনেক কমে যাবে। এখানে আমরা নিশ্চয়ই আশা করছি যে আমরা সবসময় তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রশাসন, বিডিও সাহেব আমার পাশে আছে, আমাদের সাথে আছে, প্রধান সাহেবরাও আছে। মানে সবসময় আমরা চেষ্টা করি। আর প্রত্যেক বছরই আমরা যখনই এইরকম একটা বিপদ হয় তখন আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াই। আপনি নিশ্চয়ই জানেন যে ইলেকশন গেল, যার ফলে কিন্তু এই যে 2 মাস 3 মাস কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টেরই কাজ বন্ধ আছে, এরকম পরিস্থিতির মধ্যে ছিল। তো এর মধ্যে আমরা নিশ্চয়ই জানেন এটা নিয়ে আমরা ডিএমকে আমি বলবো, এখানে বিডিও সাহেবই আছে ওনাকেও বলবো যাতে এখানে ইরিগেশনের সঙ্গে কথা বলে যাতে কিছু করা যায়, তার জন্য আমরা একটা উদ্যোগ নিব। আর একটা কাজ আরম্ভ হয়েছে এখানে। ভোটে বিজেপি জেতায় নাচানাচি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। আর এই নিয়ে বিডিও বাজে ব্যবহার করার অভিযোগ তুলে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা। অভিযোগ অস্বীকার বিডিওর। বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাদের অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার ভোটের ফল বেরোবার পর থেকে তাদের সাথে অভব্য আচরণ করে যাচ্ছে। এবার ভোটে কিছু মহিলা নাচানাচি করেছে, সেই খবর পেয়ে বিডিও নাকি ওই মহিলাদের তুই তুকারি করে কথা বলেছেন, বাজে আচরণ করেছেন, পাশাপাশি তাদের বিল পাশ করে দিচ্ছেন না ইত্যাদি নানাবিধ অভিযোগ তুলে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি বিডিও অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের 14টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলাদের একাংশ। আর এর জেরে অফিস গেটে আটকে গেলেন খোদ জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি। গেটের বাইরে গাড়ি আটকে দেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরে মহিলাদের অফিসে ডেকে নিয়ে আলোচনা করেন বিডিও। ভিডিও সেদিন আমাদেরকে মহিলাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলেছে, তুই তুকারি করে, যেটা আমাদের ঘরের স্বামীরাই বলে না। একজন মহিলাকে তুই করে একজন ভিডিওর মুখে আমরা শুনতে অভ্যস্ত না। আমরা দীর্ঘদিন থেকে স্বনির্ভর গোষ্ঠী কাজ করি, আমরা এতদিন এরকম ভিডিও আমরা কোথাও পাইনি যা তুই বলে সম্বোধন করে। আমাদের খুব এটাই। তাছাড়া ভিডিও আমাদের 2.5 বছর থেকে যে সমস্ত বিল আছে, এখন উনি নতুন এসছেন, উনি কোনো কিছুতে সই করছেন না। আর আমাদেরকে ফোকর দালাল, গদ্দার,
তারপরে হচ্ছে রাজনীতি দলের সাথে আমরা যুক্ত কেন, আমরা কেন ভোটে খেটেছি, আমরা এতদিন ভোটে ভালো প্রচার করে বেরিয়েছেন, নাচন কদন করে বেরিয়েছেন, এখন কাজে মন দেন, এইসব কথা কেন বলবেন? রাজনীতি আমার ব্যক্তিগত সত্তা, কিন্তু বিডিও সাহেব নিজের খুদ ঘরে আমাকে সেদিন এই কথা বলেছে যে আমরা নাকি আমাকে বলে ফোকর দালালি মারবেন না। উনি তো এই ভাষায় বলতে পারেন না কথা, কেন বলবেন? আমরা কি অন্যায় করেছি? আমরা অনেস্ট সৎ পথে চলি, আমরা চুরি করি না, আমরা কোনো বেতনভুক্ত কর্মচারী না। আমরা বিডিও সাহেব বলে আমরা বেতনভুক্ত কর্মচারী, আমরা কি বেতনভুক্ত কর্মচারী? বিডিও সাহেবকে জবাব দিতে হবে যে কত টাকা বেতন পাই, কিন্তু ডিআরডিসি বলেছেন না এরা বেতনভুক্ত কর্মচারী না, এরা স্বেচ্ছাসেবী কাজ করে। আর ডাব্লিউডিও ম্যাডাম বলেছেন আমরা নাকি ট্রেনিং বিল থেকে কমিশন পাই, সেই কমিশন নিয়ে চলি। সেই সমস্ত কিছু জবাব আমরা আজকে বিডিও সাহেবকে দিতে হবে। যতক্ষণ না জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। বিডিও অফিসে তালা মেলবেন? আমিও এসে হঠাৎ করে দেখলাম যে কিছু সঙ্গে কিছু সেলফ হেল্প গ্রুপের মহিলারা আসছে, হঠাৎ করে অফিসে ঢুকতে গিয়ে দেখি তালা আটকানো। তো তাদের যে প্রশিক্ষণগুলো হয় সেই বিল সংক্রান্ত কোনো একটা বিষয় তাদের কাছ থেকে যতটুকু জানলাম যে সেরকম একটা বিষয় তাদের যে প্রশিক্ষণের জন্য ওদের যে একটা নির্ধারিত টাকা থাকে তার জন্য খরচ বাবদ সেই টাকাটা নিয়েই কোনো ঝামেলা হচ্ছে। কিছুদিন থেকে হয়তো তারা পায়নি কোনো কারণে, যেহেতু সামনে ইলেকশন কিছুদিন আগে ছিল, এমসিসি ছিল, এখন এমসিসি উঠে যাওয়ার পরে তারা আবেদন করছেন। এখন বিষয়টা বিডিও সাহেবের রয়েছেন, আলোচনা করে দিতে। বিডিও সাহেব নাকি অভব্য আচরণ করেছে এরকম একটা বিষয় বলছে, অভিযোগ করছে। এরা অভিযোগ করছেন, সেটাও আলোচনার সাপেক্ষ। এখন সেই সময় তো আমিও ছিলাম না, বা সেটা নিয়ে পরে অবশ্যই আমরা আলোচনা করে দেখি যে কী হয়েছে সেটা। আপনার নাম আর পরিচয়? আমি বিনয় কুমার রায়, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি। বিডিও অফিসের ক্ষেত্রে দীর্ঘক্ষণ গেটটা বন্ধ ছিল, কিছুটা সময় ব্যাঘাত ঘটেছে এমনই চিত্র উঠে আসছে। ঘটনাস্থলে আইসিকে আসতে হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ, মহিলা র্যাব, কি বলবেন? যা সমস্যা ছিল আলোচনা করে আমরা মিটিয়ে দিচ্ছি। সমস্যাটা অ্যাকচুয়ালি কী ছিল আর আপনি কি আশ্বাস দিলেন দীর্ঘক্ষণ মিটিং? দেখুন, এগুলোর অনেক মানে ছোট ছোট ইস্যুগুলা এরকম এমন বিরাট বড় কিছু ইস্যু নয়। ওনাদের কিছু বিলপত্র সংক্রান্ত বিষয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো আমরা আলোচনা করে মিটিয়ে দিয়েছি। অভিযোগ করছে অভব্য আচরণ করেছেন, তুই তোয়াকারি করে কথা বলেছেন, ওনারা ভোটে সামিল হয়েছেন বলে ভোটে ফল খারাপ হওয়াতেই বলছে যে হয়তো বিডিও সাহেব এরকম কিছু রাগারাগি করে কিছু বলেছেন। না, এই বিষয়ে আমি মন্তব্য করবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। বিল ওরা দীর্ঘদিন বললাম তো, বিলটা নিয়ে ওরা নাকি, আপনি নাকি বলেছেন যে 50 টাকা করে বিল করতে, সেখানে নাকি ওদের 125 টাকা করে, সেগুলোই আলোচনা করলাম এতক্ষণ। আচ্ছা, জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শান্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখা। এদিন শান্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার আসাম মোড়ে সৎসঙ্গ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। শান্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার তরফে অভিজিৎ সরকার বলেন, এবছর 9তম বর্ষে রক্তদান শিবির পদার্পণ করলো। সদর হাসপাতালের মুমূর্ষু রোগীদের সাহায্যতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন শান্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার সাথে যুক্ত সদস্যরা। এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন সমাজসেবী অলোক সুধীর সরকার। রক্তদাতাদের হাতে রক্তদান সার্টিফিকেট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। আগামী দিনে সবাই যেন বেশি বেশি করে সমাজের মানুষের জন্য রক্তদান শিবির করতে এগিয়ে আসে, এই বার্তায় দিলেন তিনি। আবারও জলপাইগুড়ি থেকে কচ্ছপ উদ্ধার। গভীর রাতে কচ্ছপ উদ্ধার হলো। জলপাইগুড়ি পান্ডাপাড়া জগন্নাথ কলোনি এলাকার বাসিন্দা রবি হাজরা রাস্তায় হাঁটতে গিয়ে একটি কচ্ছপ দেখতে পান। কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রেখে খবর দেন পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে। খবর পেয়ে কচ্ছপটিকে উদ্ধার করতে ছুটে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও দপ্তর সম্পাদক সৌরভ পাল। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, আমরা কচ্ছপটিকে আপাতত আমাদের হেফাজতে রাখছি। আগামীকাল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে অথবা বন দপ্তরের অনুমতি সাপেক্ষে রিলিজ করে দেওয়া হবে। জলপাইগুড়িতে বারবারই বিভিন্ন জায়গা থেকে কচ্ছপ উদ্ধারের ঘটনায় অনেকেই মনে করছেন জলপাইগুড়িতে এর আগে হয়তো অনেক কচ্ছপের বসবাস ছিল।
আমাদের বাড়ির সামনে এটা মানে আমাদের কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু আজকে প্রথম আমাদের বাড়ির সামনে এটা দেখতে পেলাম। দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসলাম। তা বাড়িতে আসার পর বাড়ির থেকে সবাই মিলে বললো, বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও, এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত। আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ি পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয়। আর কি উদ্ধার করলেন? এটা একটা কচ্ছপ। আপনার নাম এবং আমার নাম হলো রবি হাজরা, আমাদের বাড়ি হলো পান্ডাপাড়া জগন্নাথ কলোনি। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফ্যাকাল্টি সদস্যদের নিয়মিত ক্লাস সহ ছাত্রছাত্রীদের উপস্থিতির হার সংক্রান্ত সমস্যার সমাধানে শনিবার ফ্যাকাল্টি সদস্য এবং ছাত্রছাত্রীদের সাথে পৃথকভাবে বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নাইক। জানা গেছে এই সমস্যা সমাধান করতে অধিকর্তা মাঝে মাঝে এখানে আসবেন। এদিন সকালে তিনি জলপাইগুড়ি আসেন। প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রত্যেকটি বিভাগ এবং মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবনের কাজ পরিদর্শন করেন। এদিন সকাল 10:30 নাগাদ অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নাইক সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকেন। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড এবং ল্যাবরেটরিতে ঘুরে দেখেন তারা, কথা বলেন রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সাথে। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবন পরিদর্শনে। সেখানে কাজের বরাত পাওয়া সংস্থার কর্মীদের সাথেও ছোট বৈঠক সারেন তিনি। এরপরে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সংবাদ মাধ্যমকে জানান, কাজ শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তারা ধাপে ধাপে কাজ শেষ করে ডেলিভারি দিতে পারেন। প্রথমে ছেলেদের হোস্টেলের কাজ শেষ করতে বলা হয়েছে, এরপরে মেয়েদের হোস্টেলের কথা বলা হলো। আশা করা যাচ্ছে আগামী অগাস্টের মধ্যে তারা কাজ শেষ করে দেবেন। এখন আলোচনা হলো ইঞ্জিনিয়ারদের সাথে এই বিল্ডিংগুলো কমপ্লিট কবে হবে, তা একটা ডেডলাইন দিয়ে দিলাম। সেই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। কবে ডেডলাইন দিলেন? সেগুলো একটা স্টেপ বাই স্টেপ দিয়েছি। মোটামুটি বেশিরভাগই জুন, জুলাই, আগস্টের মধ্যে হয়ে যাবে। প্রথমে কোনটা শেষ করার কথা বললেন? না, প্রথমে বয়েজ হোস্টেল হবে, তারপর গার্লস হোস্টেল হবে, তারপরে তোমার এই অটোপসির জন্য যেটা হচ্ছে সেটা হবে। আচ্ছা। আর এখন আমরা এমসিএইচ যেটা হাব হচ্ছে ওখানে যাচ্ছি। ওটা দেখি পরিকাঠামো একটা নতুন কলেজ কমপ্লিট হতে আরেকটু টাইম লাগবে। এমনি মোটামুটি সব ঠিকই আছে, আরেকটু টাইম দিলে আর ফুল ফ্লেজেড হয়ে যাবে। না, ওটা আমরা দেখেছি, ওটা ডিসকাশন সব কিছুই হয়েছে। না, কিছু বলার নাই, আরও ফ্যাকাল্টি দিতে হবে। প্রথমেই তো আর এত পাওয়া যায় না, আরও দিতে হবে। না, সেটা আমরা ডিসকাস করেছি। এখন তো না এসে উপায় নাই, ওই বায়োমেট্রিক তো দিতে হবে। বায়োমেট্রিক না দিলেই এনএমসিসের অবজেকশন দেবে, সুতরাং ওরা দিতে বাধ্য হবে। এরপর সেসবই জেনে গেলাম, এবার দেখি ওখানে যে হ্যাঁ কত ফ্যাকাল্টি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এখন? না, ও তো একটা প্রত্যেকটাই তো মানে প্রফেসর, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট, আরএমও প্রত্যেকটারই হিসেব আছে একটা, সেই অনুপাতে যতটা পারা যায়। এবারে একবারে এত 24টা কলেজ 1-2 বছরের মধ্যে সব হয়ে। নিজের ব্যস্ত সময়ের মধ্যে ঈদ উপলক্ষে কিছু প্রদান, বিধায়কের বস্ত্রদান। মণ্ডলঘাট অঞ্চলে আজ আসন্ন ঈদ উপলক্ষে সকল সম্প্রদায়ের মানুষকে বস্ত্র দান করলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। উপস্থিত ছিলেন সদর বিধানসভার বিডিও মিহির কর্মকার।
ঈদ উপলক্ষে এই ধরনের উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ককে সংবর্ধনা দিয়ে আজকের কাজের সূচনা হয়। গত 3 দিন যাবৎ বৃষ্টি হয়েই চলেছে ডুয়ার্স জুড়ে, ধীর গতিতে চলছে ট্রেন। গত 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে পাহাড় ও সমতলে। গত 2 দিন ডুয়ার্সের নদীগুলো জলে ফুলে ফেপে উঠেছিল, তবে গতকাল রাত থেকে বৃষ্টি হলেও মুষলধারে বৃষ্টি হয়নি, যার ফলে আজ নদীর জল সামান্য কমেছে। তবে বৃষ্টি হয়েই চলেছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে, তিস্তার জল কিন্তু বেড়েছে। গত কয়েকদিনের বৃষ্টির জন্য ঘিস বস্তি এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন, সমস্যায় সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এখন নদীর জল কিছুটা কম হলেও পাহাড়ে বৃষ্টির জন্য যখন তখন নদীর জল বাড়তে পারে। সকাল থেকে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে ডুয়ার্স জুড়ে। সিকিমের রাস্তা বন্ধের জন্য সিকিমের সমস্ত গাড়ি সেবক হয়ে ওদলাবাড়ি, ডামডিম, গরুবাথান, লাভা হয়ে সিকিম যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে ডুয়ার্স রুটে ট্রেন চলাচল করছে ধীর গতিতে। পুরো বৃষ্টি জমেছে, এই বাড়িতে 2টা অসুস্থ মহিলা আছে, ভালোভাবে ঘুরতে পারে না, বেড়াতে পারে না। কত পঞ্চায়েত আসলো গেলে কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, রাস্তা বাগানে, রাস্তার জল, বাড়ির জল, আকাশের জল, সবার জল এখানে বাড়িতে, সবার বাড়িতে ডুবে আছে। কিন্তু বৃষ্টি ওইদিকে রাস্তার, মানুষের বাড়ির, মানুষের ল্যাট্রিনের, পায়খানা, বাথরুম যত মানে জল আছে সব আমাদের বাড়িতে ঢুকতেছে। সমস্যা এটা তো অনেক সমস্যা, আমাদের বাচ্চা কাচ্চা ভালোভাবে ঘুরতে পারতেছে না, আমাদের বাড়িতে অসুস্থ মহিলা আছে, ওদের রান্না আমাদের বাড়িতে যান না, চুলা চোখা সব ডুবে আছে। কারণ হচ্ছে কালকের থেকে পুরো বৃষ্টি হচ্ছে, আজকে নদীর জল সেরকম একটু বাড়েনি, আজকেও বৃষ্টি হচ্ছে। এখনো নদীর জল কি গতকাল থেকে কম? গতকাল থেকে একটু কম আছে, গতকাল একটু বেশি ছিল। আবার কি বৃষ্টি হবে মনে হচ্ছে? মনে তো হচ্ছে, পুরো আকাশ মেঘলা অন্ধকার হয়ে আছে। আপনার তো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে আমাদের বস্তিতে, বস্তিতে জলে ডুবে আছে। কোন বস্তি এটা? এটা ঘিস বস্তি। মানে জল বেরোতে পারছে না? না, জল বেরোতে পারছে না, রাস্তায় পুরো হাবর ডুবর জল। জলের জন্য দারুণ সমস্যা, বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে। বৃষ্টি কখন থেকে হচ্ছে? বৃষ্টি কালকে ভোরবেলার থেকে এখনো হয়ে যাচ্ছে, হইতেই আছে। নদীর জল কি বাড়ছে বেশি? না না, এখনো নদীর জল বেশি সেরকম একটা বাড়ে নাই, কালকে বেশি বাড়ছিল, এখন কালকের চেয়ে একটু কম আছে। আমার বাড়বে মনে হচ্ছে বাড়বে, যাভাবে বৃষ্টি পড়তেছে। আপনার নাম? এমডি আবেদ আলী। 6 বছর বয়স পর্যন্ত চা বাগানের শিশুদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার উপলব্ধ করার লক্ষ্যে ওয়াসাবাড়ি চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে জোট বাঁধল বেসরকারি সংগঠন স্প্যান। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রেশ চালানোর পারদর্শিতা রয়েছে সংস্থাটির। ওয়াসাবাড়ি চা বাগানে দীর্ঘদিন ধরেই চালু 2টো ক্রেশের শিশুদের পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি সকাল 7টা থেকে বিকেল 4টের মধ্যে ভোজন ও বিশ্রাম ছাড়াও প্রশিক্ষিত সেবিকাদের তত্ত্বাবধানে বিভিন্ন রকম গঠনমূলক কাজে বাচ্চাদের নিয়োজিত রাখা হবে। এদিন ওয়াসাবাড়ি চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি সংগঠন স্প্যানের সম্পাদক প্রবীর বসু, চা বাগানের চিকিৎসক গৌতম ভট্টাচার্য প্রমুখ। ওয়াসাবাড়ি চা বাগানের ক্রেশে বসবাসরত শিশুদের এখন উন্নত পরিষেবা দেওয়া হবে। শিশুরা লালন পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও পুষ্টিকর খাবার পাবে। স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর পিপলস অ্যাওয়ারনেসের পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে, আর এতেই চা শ্রমিকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এই উপলক্ষে শনিবার বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সোসাইটি ফর পিপলস অ্যাওয়ারনেসের সম্পাদক প্রবীর বসু, উত্তরবঙ্গ সমন্বয়কারী প্রদ্যুৎ রায়, ওয়াসাবাড়ি চা বাগানের সহকারী ম্যানেজার দেবপম চক্রবর্তী, চিকিৎসক গৌতম ভট্টাচার্য, শ্রম কল্যাণ আধিকারিক পূর্ণা দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিদিনের কর্মসূচির আওতায় শিশুরা সব ধরনের সেবা পেতে পারবে এই ক্রেশ হাউসে। এ বিষয়ে চা বাগানের ডাক্তার গৌতম ভট্টাচার্য বলেন, আগে শ্রমিকরা শিশুদের দেখাশোনা করলেও এখন শিশুরাও এই সংস্থার মাধ্যমে পুষ্টিকর খাবার ও ভালো শিক্ষা পাবে। চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য এই উদ্যোগ খুবই ভালো। এদিকে সোসাইটি ফর পিপলস অ্যাওয়ারনেসের সেক্রেটারি প্রবীর বসু বলেন, আমাদের সংগঠনের বয়স 35 বছর। 6 বছরের কম বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। এটি দিল্লি ভিত্তিক একটি মোবাইল নার্সারি দ্বারা পরিচালিত হবে। শিশুদের দেখাশোনার জন্য 2 জন নারী দক্ষ প্রশিক্ষক থাকবেন। সরকার ও চা বাগান ব্যবস্থাপনার সহযোগিতায় সংগঠনটি তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 4টি জায়গায় নার্সারি খোলা হয়েছে।
প্রথমত আমাদের সংগঠনের নাম হচ্ছে সোসাইটি ফর পিপলস অ্যাওয়ারনেস, সংক্ষেপে স্প্যান। স্প্যান মোটামুটি 35 বছরের পুরনো সংগঠন। পশ্চিমবাংলায় আমরা কাজ করছিলাম, এবছর আমরা ঝাড়খণ্ডেও করছি। এখন আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে মূলত একটা ক্রেশ উদ্বোধন হলো ওয়াসাবাড়ি চা বাগানে। এর জন্য আমাদের প্রস্তুতিতে আমার সঙ্গে প্রদ্যুৎ রায় আছেন, আমার নাম প্রবীর বসু, আমার সঙ্গে প্রদ্যুৎ রায় আছেন যিনি এই অঞ্চলের সমস্ত ব্যাপারটা সংযোজনকারী, তিনি সব ব্যাপারটা দেখছেন। ক্রেশের গুরুত্ব সম্পর্কে হচ্ছে যে আমরা সবাই জানি 6 বছরের নিচে শিশুদের তার মানসিক এবং শারীরিক বিকাশ অনেকটাই হয়ে যায়, প্রায় 90% হয়ে যায়। এই সময়টা পোষণ পুষ্টি এবং যত্ন, সুরক্ষা এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। এর যদি একটাও যদি মিসিং হয় তাহলে পরে বাচ্চাটার ডেভেলপমেন্ট বা বিকাশ স্থগিত হয়ে যায়। আমাদের দেশে আমরা জানি যে এই বিষয়টা একটা বড় আমাদের একটা বাধা, যদিও আমাদের সরকার চেষ্টা করছেন বিভিন্নভাবে, কিন্তু তবুও বহু এরকম বাচ্চা আছে যারা ম্যালনারিশড। বিশেষ করে এই চা বাগান এলাকায় যেখানে মায়েরা সারাদিন কাজ করছেন, চা পাতা তোলার কাজ করছেন, তারা তার বাচ্চাকে, সদ্যজাত শিশুকে যখন বাড়িতে রেখে যাচ্ছেন, যদিও আমি এটা বলে নেওয়া ভালো যে টি প্ল্যান্টেশন অ্যাক্টে ক্রেশের ব্যবস্থা থাকার কথা এবং অনেক বাগানে আছে, কিন্তু সেটা সম্পূর্ণ নয়। সেটা বাগানের ম্যানেজমেন্টও মনে করছেন যে যেটা আছে সেটা পর্যাপ্ত নয়। সে ব্যবস্থাটা বিশেষ করে যে ধরনের খাদ্য, পুষ্টি এবং সুরক্ষার প্রয়োজন এই বাচ্চাদের রয়েছে, সেই প্রয়োজন মেটানোর পক্ষে পর্যাপ্ত নয়। সেই অপর্যাপ্ত বিষয়টাকেই আমরা খেয়াল করেছিলাম যখন 2014 সালে আমরা চা বাগানে কাজ করা শুরু করেছিলাম, বিশেষ করে বাচ্চাদের সুরক্ষার ক্ষেত্রে, যেখানে এখানে একটা ট্রাফিকিং ইস্যু সাংঘাতিক ছিল। সেই ট্রাফিকিং ইস্যুটাকে অ্যাড্রেস করে আমরা এডুকেশন প্রোগ্রাম এবং তার ট্রাফিক চিলড্রেনদের বিভিন্ন রকম পুনর্বাসনের ব্যবস্থা করছিলাম। তখন থেকেই আমরা খেয়াল করছি যে এখানে সদ্যজাত শিশু, বিশেষ করে 6 বছরের নিচে শিশুরা সাংঘাতিকভাবে তাদের অযত্ন হচ্ছে। অযত্নটা কেউ ইচ্ছে করে করছেন না, কিন্তু এখানকার কাজের পরিবেশ, সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা এগুলোর জন্য দায়ী এবং তারা এটার ভুগছে। এই ধরনের বাচ্চাদের জন্য কি করা যায় ভাবতেই আমাদের মাথায় আসে এবং এই ক্রেশের কথা আসে এবং আমরা সরকারের সঙ্গে কথাবার্তা বলা শুরু করি এবং ম্যানেজমেন্টের সঙ্গে, বিশেষ করে টি গার্ডেন ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথাবার্তা বলতে শুরু করি। ম্যানেজমেন্টের লোকেরা যারা আছেন তারা অত্যন্ত সহযোগিতাপূর্ণ আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাই। বাগানের পক্ষে খুবই উপকারী হবে। এতদিন শুধু দেখাশোনা হতো, এখন বাচ্চা খাদ্যও পাবে, তার পুষ্টিও হবে। কারা করলো এটা, কাদের সহযোগিতায় হচ্ছে? একটি এনজিও সংস্থা করছে, তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। দেখা যায় যে বিভিন্ন সময় যে শ্রমিকরা যে কাজে যায় সেক্ষেত্রে তাদের অসুবিধা হতো আগে, এখন কি সমস্যাটার সম্মুখীন হতে হবে না তাদের? সে নিশ্চিন্ত মনে একজন ট্রেন্ড পার্সনের কাছে বাচ্চাকে রেখে যেতে পারবে, যেখানে সে বাচ্চা কিছু শিখবেও আর খাদ্যও পাবে। অনেক সময় দেখা যায় যে চা বাগান এলাকায় যেখানে থাকে সেখানে চিতাবাঘেরও একটা ভয় থাকে, সেই ক্ষেত্রে তো অনেকটা রক্ষা পাবে। কি ক্রেচের মধ্যে থাকছে, ট্রেন্ড পার্সোনালি দেখছে, বাচ্চা অনেক সুরক্ষিত থাকবে। নাম? আমার নাম ডক্টর গৌতম ভট্টাচার্য। শুধু নামেই রয়েছে প্রজাপতি, পার্কে নেই একটাও। ভাবছেন কোথাকার কথা বলা হচ্ছে? ডুয়ার্সের মন মাতানো টুরিস্ট স্পট রামশাই প্রজাপতি পার্ক। একসময় এই পার্কে দেখা মিলত রং বেরঙের হাজারো নানান প্রজাতির প্রজাপতির বাহার, কিন্তু এখন সব রং হারিয়ে ফিকে হতে বসেছে পর্যটকদের জনপ্রিয় টুরিস্ট স্পট প্রজাপতি উদ্যান। বর্তমানে ডুয়ার্সের জলপাইগুড়ি লাগোয়া রামশাই প্রজাপতি পার্ক তার জৌলুস হারিয়েছে। একেবারে বেহাল দশা উদ্যানের, নেই কোনো রক্ষণাবেক্ষণ, নেই কোনো প্রজাপতির আনাগোনা। চারদিক জঙ্গলে ছেয়ে গিয়েছে, জায়গায় জায়গায় পড়ে রয়েছে স্তূপীকৃত আবর্জনা। এমনকি পার্কের পরিচর্যা করার দায়িত্বে থাকা কোনো লোকজনেরও দেখা এখন মেলে না। স্বাভাবিকভাবেই প্রজাপতি পার্কে প্রবেশ করতে না পেরে হতাশ পর্যটকেরা। গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত রামশাইকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে বন দফতরের উদ্যোগে এই প্রজাপতি উদ্যানটি তৈরি করা হয়েছিল। তবে বেশ কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ পার্কটির প্রবেশপথ। জানা গিয়েছে প্রজাপতি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল স্বেচ্ছাসেবী সংস্থা।
পর্যটকেরা ঘুরতে এলে তারাই পর্যটকদের বুঝিয়ে দিত প্রজাপতির জীবনচক্র। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা কচিকাচারা নানা প্রজাতির প্রজাপতি দেখে খুবই আনন্দ পেত, পাশাপাশি প্রজাপতির জীবনচক্র সম্বন্ধেও জানতে পারত। তবে বর্তমানে কিছুই নেই, ঘন জঙ্গলে ছেয়ে যাওয়ায় দেখা নেই প্রজাপতির। পর্যটকের আগমনে এলাকায় ভালো হতো স্থানীয়দের ব্যবসাও, টুরিস্ট গাইড তথা ব্যবসায়ীদের রোজগারও ভালো হতো। কিন্তু প্রজাপতি বা পার্ক বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের আগমনও কমে গিয়েছে এলাকায়, ফলত রোজগার মুখ থুবড়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। টুরিস্ট গাইড থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের প্রশাসনের কাছে এখন একটাই আবেদন, পুনরায় যাতে এই পার্ক সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনা হয়। তাহলে রোজগারের পথ যেমন ফিরে পাবে ব্যবসায়ীরা, পাশাপাশি রামসাই প্রজাপতি পার্ক ফিরে পাবে তার পুরনো জনপ্রিয়তা। কবে প্রশাসনের উদ্যোগে কবে প্রজাপতি পার্ক নামের সার্থকতা খুঁজে পায় এখন সেটাই দেখার। আমি বহুদিন আগে এসেছিলাম, তারপর আমার সঙ্গে যারা আমার সেই আকর্ষণে আমি বারবার করে এই মেঘলায় আসার সময় এই প্রজাপতি পার্কে আসি, এবং তার আগে যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণ এখন আর যা দেখছি এখন তো কিছুই নেই। এই জঙ্গলের মধ্যে কে ঢুকবে, শুধু নামটাই দেখলাম, আর তো কিছু নেই। শুনলাম তো ঢোকা যাচ্ছে না, এই নিয়ে আর কিছু নেই। খুবই খারাপ লাগছে, রক্ষণাবেক্ষণ কিছুই নেই তো বলতে গেলে। নিশ্চয়ই আর লোক বাড়বে, রক্ষণাবেক্ষণ করলে নিশ্চয়ই লোক বাড়বে, আরও আকর্ষণ বাড়বে। এই প্রজাপতি পার্কের যেটা আগে নাম ছিল আস্তে আস্তে কেন যে হারিয়ে গেল এটা আমি বুঝতে পারছি না। আমার নাম কল্লোল সাহা, আমি দমদম থেকে আসছি। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আজকে আমরা 18 সালে এসেছিলাম এখানে, তখন আমরা এই জায়গাটা ঘুরে খুব আনন্দ পেয়েছিলাম। এখন দেখছি টুরিস্ট খুবই কম আছে আজকে। আর এখানে যে প্রজাপতি পার্ক যেটা আছে এটা তখন খুব অ্যাক্টিভ ছিল, এবং ছোটো ছোটো মেয়েরা সুন্দর বর্ণনা দিয়ে আমাদের প্রজাপতির যে জীবনচক্রটাকে বুঝিয়ে দিয়েছিল, সেটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। এবং আমরা বাড়িতে গিয়েও নিজেদের রুফটপ গার্ডেনে এটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এই যে একটা পরিবেশ সচেতনতা, এইটা কিন্তু আমাদের আবার এখানে শুরু করা উচিত, কারণ এখন দেখছি এটা প্রায় খারাপ হয়ে পড়ে আছে এবং এটার কোনো রক্ষণাবেক্ষণ নেই, একরকম কন্ডেমেশনের তালিকায় চলে গেছে। তা এইটা খুবই খারাপ লাগছে আমার, যে আমরা পশ্চিমবাংলার যারা ট্যুরিস্ট তারা এখানে আসি আমরা কলকাতা থেকে, তো এই জায়গাটা দেখে আমি যেহেতু দ্বিতীয়বার আসলাম এখানে, 18 সালের পরে আজকে 24 সালে এসেছি মে মাসে জুন মাসে, কিন্তু এরকম যে অবস্থা হবে এটা আমি আশা করতে পারিনি। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে এটাকে আবার নতুন করে তৈরি করা হয় এবং আবার এটার প্রাণ ফিরে পায় এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতাটা আবার বৃদ্ধি পাবে। এইটা দেখলে আজকে শহরে গাছপালা সব কেটে ফেলা হচ্ছে, সারা পরিবেশ দূষণ করে ফেলা হচ্ছে কলকাতা শহরে। তা আমরা ওই জন্য ছুটে ছুটে এই লাটাগুড়িতে আসি, এখানে ভালো লাগে। সোমনাথ মিত্র, আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে আমি এসেছি, আমার ওয়াইফও আছেন সঙ্গে। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। আবারও জল বাড়ছে নদীতে, তিস্তার মেখলিগঞ্জে হলুদ সতর্কতা। NH-31 জলঢাকা সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা।
জলপাইগুড়ি গজলডোবা তিস্তার ব্যারেজ থেকে সকাল 6টায় 945.35 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 26 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ফ্যাকাল্টি সদস্যদের নিয়মিত ক্লাস সহ ছাত্রছাত্রীদের উপস্থিতির হার সংক্রান্ত সমস্যার সমাধানে শনিবার ফ্যাকাল্টি সদস্য এবং ছাত্রছাত্রীদের সাথে পৃথকভাবে বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। কথা বলেন বন্যা দুর্গতদের সাথে ও পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।